এ ট্যুর টু কাশ্মীর, ল্যান্ড অফ ড্রিম। সত্যি স্বপ্নের দেশ এই কাশ্মীর, ভারতের একেবারে উপরে। এই কাশ্মীর যাওয়াটা কিংবা ওই জায়গাটা ঘোরা যেন মনে হয় এক স্বপ্নের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম। স্পাইস জেটের বিমানে করে তখন আমরা দিল্লিতে পৌঁছলাম। হাই, আমি অক্ষয়। আমি এখন আছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ফ্লাইটের টাইম, এখান থেকে শ্রীনগর যাব, অনেকটা টাইম আছে, তাই বসে থাকা। একটু চারদিকটা দেখিয়ে নিই। ফুড কোর্ট, বিভিন্ন শপিং মল। দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্লেন টেক অফ করলো। উঠে গেলাম উপরে। ওই নিচে রানওয়ে রয়ে গেল। In the cabin. Please place your hand luggage in the overhead bins located right above your seat or under the seat in front. নিচে সবুজ জমি পেরিয়ে এখন একেবারে সাদা বরফের দেশ। কাশ্মীর আমরা পৌঁছচ্ছি তা বোঝাই যাচ্ছে এই উইন্ডো দিকে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সাদা বরফ। তখন এরোপ্লেন শ্রীনগরের দিকে পৌঁছচ্ছে। এখন আমরা এসে গেছি শ্রীনগর। একটা গাড়ির খোঁজ করছি যাতে করে আমরা সহজেই হোটেলে পৌঁছতে পারি। এটা ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। আমরা চলে এসেছি, পৌঁছে গেলাম ডাল লেকের সামনে আমার সেই হোটেলে। একদম ডাল লেক ফেসিং। জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। হোটেলের রুম থেকে দেখা যাবে। ওই যে দূরে শিকারা যাচ্ছে, বিভিন্ন ছোট ছোট নৌকোগুলো আছে। ডাল লেকের দিনের বেলা এবং রাত্রেবেলা তোলা আমার ক্যামেরায় কিছু ছবি। দুপুরবেলা সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরই দুটো জায়গায়। খুব সুন্দর সাজানো বাগান, যদিও কিছু কিছু জায়গায় যত্নের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এখন সেই ঝর্ণাগুলো কিংবা জলের ডিজাইন করা জায়গাগুলো ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি, হয়তো ঠান্ডার কারণে।
দূরে অনেক পাখি দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু ডাল লেকের ওপরে এত পানকৌড়ি সত্যি দেখার মতো। এটা আরেকটা বাগান। অনেক পুরনো পুরনো গাছ, আর তার মধ্য দিয়ে হেঁটে আসা সত্যি এক অন্যরকম অনুভূতি। বিকেলের পড়ন্ত সূর্য আর তার ফাঁকে ফাঁকে এত সুন্দর বাগানের দৃশ্য। যদিও ফুলগুলো তখনও ফোটেনি, আমরা এমন সময় গিয়েছিলাম। যাই হোক, চারদিকটা একবার ঘুরে দেখে নেওয়া আর এই অদ্ভুত কিছু ছবি তোলা, এভাবেই কেটে গেল বিকেলটা। নামটা তসপেশাই বা কিছু একটা হলেও চারিদিকে এত পুরনো পুরনো ডিজাইন আমাদের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেবে। এটা একটা পুরনো মসজিদ। কথিত আছে এখানে নাকি হজরত মোহাম্মদের চুল আছে। হজরতা মসজিদ। সারাদিনের পরে এবার হোটেলে ফেরার পালা। এটা পরের দিন আমরা গুলমার্গ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। পথে গাড়ি দাঁড় করিয়ে সেনাবাহিনীর যে কর্ডন, সেটা যাওয়ার জন্য দুদিকে সব পথ বন্ধ। আগে ওই কনভয় যাবে, তারপর আমাদের যাওয়ার সুযোগ। এইবার বরফ দেখা শুরু। গুলমার্গ যাওয়ার পথে ড্রাইভার দাদা ইচ্ছে করেই হয়তো আমাদেরকে একটি গ্রামের পথের মধ্য দিয়ে নিয়ে গেলেন। এখানে কাশ্মীরের শ্রীনগরের যে গ্রাম কিংবা গুলমার্গ যাওয়ার পথে ছোট ছোট অচেনা মানুষদের মুখ দেখা, কোথাও নালাগুলোর যে জল জমে বরফ হয়ে গেছে, এগুলো দেখতে সত্যিই ভালো লাগছিল। আর একটা চাপা এক্সাইটমেন্ট যে কোথায় যাচ্ছি, কি দেখব। চারিদিকে নুনের মতো ছড়ানো যেগুলো, এগুলো বরফ। সত্যি যেন বিশ্বাস হচ্ছে না। ইচ্ছে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেমে গিয়ে ওইগুলোতে ছুঁয়ে দেখি। বোঝাই যাচ্ছে আমরা এসে পৌঁছে গেছি গুলমার্গের খুব কাছেই। যদিও আমরা যখন যাই তার কিছুদিন আগেই এখানে স্নোফল হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা থাকাকালীন স্নোফল দেখতে পাইনি, কিন্তু বরফ দেখেছি বিস্তর। চারিদিকে যেখানেই চোখ যায় শুধু সাদা বরফ।
মনে হচ্ছে যেন কেউ ফোম চড়িয়ে দিয়ে গেছে। একেবারে গুলমার্গের কাছে পৌঁছে গেছি এখন আমরা। এরপর এখান থেকে হবে গন্ডোলা রাইড, অর্থাৎ রোপওয়েতে করে আমরা ফেজ 1 অব্দি যাব। এখানে এলে আপনারা গাড়ি থেকে নেমে হেঁটেই পৌঁছে যেতে পারেন গন্ডোলা রাইডের কাছে। একেবারেই আমাদের মতো ভুল করে কোনো রকম গাইডের সাহায্য নেবেন না, তাহলে সময়ও নষ্ট আর অর্থের কথা তো বলবারই নয়। ওই দূরে সাদা পাহাড় আর চারিদিকে জমা বরফ। রাস্তার অনেক জায়গাতেই পিছল, যদিও এখনো সেরকম অবস্থা হয়নি যে চাকায় চেন পরিয়ে যেতে হবে। এই আমরা এখন আছি সেই গন্ডোলা রাইডে। রোপওয়ের ওপর থেকে নিচটা দেখতে অসাধারণ লাগছে। রোপওয়ে ভিউ, চারিদিকে সবুজ গাছের মাঝে ওই যে সাদা বরফ, পাশ দিয়ে চলে যাচ্ছে ডাউন রোপওয়ে, আর আমরা যাচ্ছি ফেজ 1-এর দিকে। সামনে সহযাত্রী। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে এতটাই মোহিত হয়ে গেলাম যে নিজেদের ছবি তোলার কথা একেবারে ভুলেই গেলাম। রোপওয়ের জানলা থেকে চারিদিকে দেখছি আর অবাক হচ্ছি, এত সুন্দর দৃশ্য। জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু নিজের চোখে না দেখলে সত্যি এই স্বাদ অনুভব করা অসম্ভব। -10-12 ডিগ্রি টেম্পারেচার, আর গুলমার্গে পৌঁছে আমাদের অবস্থা যা হলো, সেখানে বরফ নিয়ে খেলা, এর মাঝে একটা গ্লাভস হারিয়ে যাওয়া, আর তারই ফাঁকে কিছু ছবি তোলা। ঠিকমতো ভিডিও করে সেই জায়গাগুলো হয়তো আমরা দেখাতে পারবো কিনা জানি না। এটা আরেকটা জায়গা। এখানে দেখা যাচ্ছে ঘরগুলো একেবারে সাদা বরফে ঢেকে গেছে, আর ছোট ছোট পায়ের ছাপ, কিছু মানুষের আর কিছু পশুর। পাহাড়ের ওপর থেকে এই রোপওয়েতে চেপে নিচের বরফ দেখা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা দেখছি সেই রোপওয়ে থেকে তোলা ওইখানের কিছু ছবি, কাশ্মীরের আমার তোলা কিছু ছবি। ওই যে কাঠের তৈরি বাড়ি আর চারদিকে বড়, এইসব জায়গাতেই বলিউডের বেশিরভাগ ছবিগুলো এখানেই শুট হয়েছে। এই যেমন ধরুন 1920 কিংবা রাজ, আর ওই দূরে একটা মন্দির দেখা যায়। এখানে এই জয় জয় শিব শঙ্কর কাঁটা লাগে না কঙ্কর গানের শুটিং হয়। আচ্ছা, জব তক হ্যায় জানের কথা মনে পড়ে? শাহরুখ খানের এই ছবির কথা সবাই মনে রেখেছে। এই জায়গাতেই তৈরি হয়েছিল এই ছবির দৃশ্য।
তারপর হোটেলে ফিরে রাত্রে একটু ডিজে পার্টি আর তার সাথে ডান্স। मुझे डर इस बात का है बस कि कहीं रात निकल जाए मेरी इतनी भी पास दुआ मत कहीं मेरे हाथों से न बात निकल जाए और आंखें हैं करता है होने वाली है कयामत मन तड़पाए से दूर नगर ना इंसाफी जो गलती करने वाला हूँ उसके लिए पहले से ही मांगता हूँ माफी जैसा ये बदल हमें तुमने जो कर लिया था वो ही करें हम এখন আমরা শ্রীনগরে আর গুলমার্গের সমস্ত কিছু দেখে ফিরছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। গাড়িতে করে পেহেলগাঁও ফিরতে ফিরতে দেখে ফেললাম অনেকগুলো সিনেমার ব্যবহৃত জায়গা। ওই যে দূরে উপত্যকা আর এই সমস্ত জায়গাতেই আমাদের খুব পরিচিত বজরঙ্গি ভাইজান ছবির অনেক দৃশ্য তোলা হয়েছিল। মনে পড়ছে সেই সমস্ত দৃশ্যগুলো।
যেখানে ওই মুন্নির সাথে সলমান খান আর এই রকম ভেড়ার পাল আমরা দেখেছিলাম। বরফের মতো জমে গেছে এই ছোট্ট ঝর্ণার মতো জলের ধারাটি। বর্ষাকালে এই সমস্ত নদীগুলো ভরে যায়, আর তখন এখানে ওয়াটার স্পোর্টস খুব ভালোভাবেই করা যায়। ভাই এখন পেহেলগাঁওয়ে আছি, কাশ্মীরের পেহেলগাঁও। এটা হোটেলের আমাদের রুম, আর রুম থেকেই দেখা যাচ্ছে একদম পাহাড়ের কোল। দারুণ দারুণ সাইড। পাহাড়ের ওই দূরে আস্তে আস্তে সূর্যের উদয় হচ্ছে। সূর্য এখনো ওঠেনি, যদিও বেলা 8টা বাজে। এখানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সূর্য উঠছে, আর ওই উঁচুতে ছোট্ট সাদা পাহাড়ের মাথায়, সরি পাহাড়টা কি উঁচু, তার মাথায় সূর্য হচ্ছে, লাল সুন্দর আলো ফুটছে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালি দেখতে। সানি দেওয়ালের সেই বেতাব ছবির কথা মনে পড়ে, যেখানে অনেকগুলো ঘোড়ার ট্রেনিং করতে গিয়ে সফল হয়েছিল সে। ওই দূরে নদীর পাশের যে ফাঁকা জায়গাটা, এখানেই শুটিং হয়েছিল বেতাব ভ্যালিতে বেতাব ছবি। ওই ফাঁকা জায়গাতেই তৈরি হয়েছিল অনেকগুলি ঘোড়া রাখার ফার্ম। আলাদা আমার একটা আলাদা ভিউ। এই সেই চন্দনবাড়ি। দেখে সুইজারল্যান্ড বলে ভুল হচ্ছে না? হ্যাঁ, এরই উল্টো দিকে আছে সেই ভারতের সুইজারল্যান্ড। ঘোড়ায় করে যেতে হয় সেখানে, এবং এই জায়গাতেও ভালোভাবেই বরফের স্বাদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ
খুব কম খরচেই সুইজারল্যান্ডের একটু হলেও দৃশ্য উপভোগ করার সুযোগ এনে দিল এই কাশ্মীরের চন্দনওয়াড়ি। কাশ্মীর ঘোরা শেষ। এবার এই টানেল পেরিয়ে অনেকটা যাওয়ার পর আমরা পৌঁছে যাব জম্মুর কাটরাতে। আর কাটরা থেকেই হবে বৈষ্ণোদেবী দর্শন। আর সেখানে ঘোরার পর এই জম্মু কাশ্মীরের ট্যুর আপাতত শেষ। বাই।